আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে বিন্যাস। ঠিক আছে, একটু খেয়াল করবো ভাইয়া, বই লাগবে না, বই একেবারে লাগবে না, বইটা রাখো। তো দেখো, বিন্যাস বলতে আমরা কি বুঝি? বিন্যাস বলতে আমরা কি বুঝি? আমাদেরকে কিছু জিনিস দেওয়া থাকবে। ঠিক আছে, আমাদেরকে কিছু জিনিস দেওয়া থাকবে। তো আমাদেরকে বলা হবে এই জিনিসগুলা দিয়ে ঠিক আছে, এই জিনিসগুলোকে কত ভাবে হচ্ছে অ্যারেঞ্জ করা যায় বা কত ভাবে সাজানো যায়। ফর এক্সাম্পল, আমাদেরকে এরকম চারটা সংখ্যা দিছে। ঠিক আছে, এরকম চারটা সংখ্যা দিছে। তো আমাদেরকে বলা হয়েছে এই চারটা সংখ্যা সবগুলোকে নিয়ে কত উপায়ে সাজানো যায়, মানে কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে। তো ফর এক্সাম্পল, এটা লেখা যাবে হচ্ছে কত, আমি 7টাকে আগে লিখছি 6, 5, 8, এটা একটা সংখ্যা। ঠিক আছে, এইভাবে লেখা যাবে। তারপরে এখানে হচ্ছে আমি এভাবেও লিখতে পারি 7, 8। ঠিক আছে, তারপর হচ্ছে 5, 6। তো এরকম হচ্ছে আমি অনেকগুলো সংখ্যায় হচ্ছে কি করতে পারি, অ্যারেঞ্জ করে লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে কিছু জিনিস দেওয়া থাকবে এবং বলা হবে এই সংখ্যাগুলা দিয়ে বা এই জিনিসগুলা দিয়ে কতগুলা সংখ্যা গঠন করা যাবে, বুঝছি কিনা, অ্যারেঞ্জ করা যাবে, এদেরকে কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে সবগুলাকে নিয়ে। আবার সবগুলোকে নিয়ে এই কথাটা না বলে এটা বলতে পারে যে কিছু সংখ্যক। কি বলছি, বোঝা গেছে? যে এই 5, 6, 7, 8, ঠিক আছে, কতগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো হতে কিছু সংখ্যক সংখ্যা নিয়ে, হইতে পারে 3টা সংখ্যা নিয়ে। ঠিক আছে, 3টা সংখ্যা নিয়ে কত ভাবে সাজানো যাবে, কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমরা বিন্যাসে শিখবো, যে আমাদেরকে কিছু জিনিস দেওয়া থাকবে, এই জিনিসগুলো হতে সবগুলোকে নিয়ে কত ভাবে সাজানো যাবে, কত ভাবে শব্দগুলোকে অ্যারেঞ্জ করা যাবে। ঠিক আছে, আবার এটা বলতে পারে যে এই সবগুলাকে নিয়ে না, এটা থেকে কিছু সংখ্যক নিয়ে হচ্ছে কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে বা কত ভাবে সাজানো যাবে, বুঝছে কিনা। তো ফর এক্সাম্পল, আমি একটু উদাহরণ দিয়ে বলি, তাহলে একটু ক্লিয়ার হবে। আমাদের বর্তমানে হচ্ছে গ্রামীণ ফোনের যে নাম্বারটা, গ্রামীণ ফোনের নাম্বার কত দিয়ে শুরু হয় এখন? 013 দিয়ে না মনে হয়? 01, 013 দিয়ে শুরু হয়, তাই তো? 013 দিয়ে শুরু হয়। আগে শুরু হতো কি দিয়ে? আগে শুরু হতো 017 দিয়ে, তাই না? 017 দিয়ে শুরু হতো। তো দেখো, এরপরে এখানে আর কয়টা সংখ্যা আছে? এরপরে এখানে সংখ্যা আছে কয়টা? 8টা সংখ্যা আছে না? 8, 9, 10, 11, 8টা সংখ্যা আছে। তো এই 8টা সংখ্যা কোত্থেকে কোত্থেকে আসবে? হয় 1 হবে, না হয় 2 হবে, না হয় 3, না হয় 4, না হয় 5, ঠিক আছে কিনা, না হয় 6, না হয় 7, না হয় 8, না হয় 9, ঠিক আছে কিনা, আর না হয় কত? 0। তাহলে এই 8টা সংখ্যা, অর্থাৎ 017 তো ফিক্সড, 017 তো ফিক্সড, 017 ফিক্স করার পর এখানে আর বাকি ঘর আছে কয়টা? 8টা। তাহলে এই 8টা ঘর ফিল আপ করার জন্য আমাদের কাছে অপশন কতগুলো আছে দেখো? আমাদের কাছে অপশন আছে হচ্ছে এইগুলা। কি বলছি, বুঝে গেছে? অর্থাৎ এইগুলা দিয়ে এইগুলো আমরা বিভিন্ন ভাবে অ্যারেঞ্জ করে এই 8টা ঘর ফিল আপ করবো, তাই তো? তাহলে আমরা কিন্তু আগে থেকে বলে দিতে পারবো যে গ্রামীণ ফোনের এই যে 017 দিয়ে শুরু হওয়া টোটাল কতগুলা সিম হচ্ছে রেজিস্ট্রেশন করা যাবে। ব্যাপারটা বোঝা গেছে কিভাবে? দেখো, অর্থাৎ টোটাল এই 017 দিয়ে শুরু হওয়া গ্রামীণ ফোনের টোটাল কতগুলা নাম্বার রেজিস্ট্রেশন করা যাবে, সেটা কিন্তু আমরা ম্যাথমেটিক্স এর মাধ্যমে আগে থেকে কি করতে পারবো, বলতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো, এখানে টোটাল সংখ্যা আছে কয়টা? এখানে টোটাল সংখ্যা আছে হচ্ছে আমাদের 1, 2, 3, 4, টোটাল 10টা সংখ্যা, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই 10টা সংখ্যা থেকে, ঠিক আছে, আমি নিব কয়টা? 8টা। তাহলে 10টা সংখ্যা থেকে 8টা সংখ্যা কত উপায়ে হচ্ছে বের করা যায়। দেখো, এগুলো না বুঝলে কোনো সমস্যা নেই, আমি আস্তে আস্তে এগুলোর ভিতরে ঢুকতেছি, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে এই 10টা সংখ্যা থেকে যে কোনো 8টা সংখ্যা নিয়ে হচ্ছে আমি নাম্বারগুলো অ্যারেঞ্জ করব, তাই তো? তাহলে এরকম কতগুলো নাম্বার হওয়া পসিবল, এটা আমরা আগে থেকে জানতে পারি। কিভাবে? 10p8 আমরা ক্যালকুলেটরে যদি চাপ দিই বা আমরা ম্যানুয়ালি যদি হচ্ছে হিসাব করি, তাহলে এখানে 10 ফ্যাক্টোরিয়াল হবে, আর এখানে হচ্ছে 10 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল হবে। তার মানে আমরা বলতে পারি যে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল। তো একটু ক্যালকুলেটর দাও আমাকে। 1814, 1814, তারপর হচ্ছে 400, 400, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 18,14,400টা নাম্বার রেজিস্ট্রেশন করা যাবে। কয়টা? এই যে গ্রামীণ ফোনে 017 দিয়ে কয়টা নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে ইন টোটাল? 18,14,400টা নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে। আর করা যাবে না, আর চাইলেও করা যাবে না। ব্যাপারটা বোঝা গেছে? কারণ বিন্যাস আমাদেরকে এটাই বলে, সর্বোচ্চ 017 দিয়ে গ্রামীণ ফোনে নাম্বার রেজিস্ট্রেশন করা যাবে কয়টা? এতগুলো। তো এতগুলো করা হয়েই গেছে, এই জন্যই হচ্ছে আবার পরবর্তীতে কি চেঞ্জ করা হয়েছে? এইটা চেঞ্জ করা হয়েছে, এই যে 7টাকে চেঞ্জ করা হয়েছে। তাহলে এই 013 দিয়ে আবার কতগুলো নাম্বার রেজিস্ট্রেশন করা যাবে? এই যে এতগুলো সংখ্যক নাম্বার রেজিস্ট্রেশন করা যাবে, বুঝছে কিনা? এরপরে হচ্ছে আবার ওরা হচ্ছে এই সংখ্যাটা চেঞ্জ করবে যখন এতগুলো নাম্বার রেজিস্ট্রেশন করা হয়ে যাবে, বুঝছে?
তাহলে আমরা বিন্যাস বলতে কি বুঝি, যে আমাদেরকে কিছু সংখ্যক জিনিস দেওয়া থাকবে, ওই কিছু সংখ্যক জিনিস হতে সবগুলাকে নিয়ে কত উপায়ে হচ্ছে অ্যারেঞ্জ করা যাবে বা সাজানো যাবে সেটা হচ্ছে বিন্যাসের মাধ্যমে বুঝতে পারবো আমরা আগে থেকে। আবার ওই সবগুলা জিনিসের কিছু কিছু সংখ্যক সংখ্যা নিয়েও হচ্ছে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে সেটা হচ্ছে আমরা বিন্যাসের মধ্যে বুঝবো, বুঝছি? ওকে, তাহলে আমরা দেখো উদাহরণ দিয়ে দিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা পড়বো, পুরোটাই হচ্ছে উদাহরণের উপরে থাকবো আমরা। তো দেখো খুবই সহজ চ্যাপ্টার এবং খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। ওকে, ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দিয়ে শুরু করি। আহ, আমি আসি হচ্ছে কোত্থেকে আসবো, ঢাকা থেকে আসি ফর এক্সাম্পল। সো এই হচ্ছে ঢাকা শহর। তো ঢাকা থেকে আমি আসলাম প্রথমে হচ্ছে কোথায়, ফেনীতে। ঠিক আছে, ঢাকা থেকে কোথায় আসছি, ফেনীতে আসছি। দেন ফেনী থেকে আমি আসলাম হচ্ছে চিটাগং। ওকে, যদিও চিটাগং তো ফেনীর মধ্যেই পড়ে, আমি শহরের কথা বলতেছি। সো দেখো ঢাকা থেকে চিটাগং আসার ফর এক্সাম্পল হচ্ছে রুট আছে কয়টা, তিনটা রুট আছে ধরে নাও। ঢাকা থেকে চিটাগং আসার রুট কয়টা আছে, রাস্তা আছে তিনটা। তো এই রাস্তার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম হচ্ছে সি। আর ফেনী থেকে চিটাগং আসার রাস্তা আছে কয়টা, ফর এক্সাম্পল হচ্ছে চারটা রাস্তা আছে। কয়টা রাস্তা আছে, আচ্ছা দুইটাই ধরি প্রথমত। ঠিক আছে, প্রথমত দুইটাই ধরি। কয়টা রাস্তা আছে, দুইটা রাস্তা আছে। এটার নাম দিলাম হচ্ছে আমি ডি, আর এটার নাম দিলাম কি, ই নাম দিছি, বুঝছি? আচ্ছা, তাহলে আমি এখন প্রশ্ন করছি যে ঢাকা থেকে চিটাগং আসার টোটাল কয়টা রাস্তা আছে। ঢাকা থেকে চিটাগং আসার, সিটিজি আসার, ঠিক আছে, টোটাল রাস্তা কয়টা আছে? দেখি আমাকে কে বলতে পারবা টোটাল রাস্তা কয়টা আছে, রাস্তার সংখ্যা কত? দেখি একটু বলো তো সিফাত, মাত্র শুরু করছে, এই ফার্স্ট এক্সাম্পল। ঠিক আছে, এর আগে ছোট্ট একটা এক্সাম্পল দিছি, বলো তো ভাইয়া। ঢাকা থেকে ফেনী আসার রাস্তা কয়টা, তিনটা। আর এই ভাইয়া এরকম মরা মরা থাকো কেন, আমি বুঝি না ভাই, তোমরা যদি এরকম মরা মরা থাকো তাহলে তার হবে না। এই যে মনে হচ্ছে কি কোত্থেকে ছেঁকা খাই আসছে মনে হচ্ছে, এরকম একদম ভাঙিয়ে গেছে মনে হচ্ছে, কি হয়েছে ভাই? দেখো এখানে কি বলছে আমাদেরকে, ঢাকা থেকে ফেনীতে আসার রাস্তা কয়টা আছে, তিনটা। ফেনী থেকে চিটাগং আসার রাস্তা আছে দুইটা। তাহলে আমি প্রশ্ন করলাম ঢাকা থেকে চিটাগং আসার টোটাল রাস্তা কয়টা আছে। আনসার হচ্ছে কয়টা, দেখে মনে হচ্ছে পাঁচটা, কিন্তু আসলে পাঁচটা না। দেখো পাঁচটা না, আমি ঢাকা থেকে একটু বুঝিও, ঢাকা থেকে ফেনীতে আসার জন্য যদি এ রাস্তাটা চুজ করি, ঠিক আছে, এ রাস্তাটা চুজ করলাম, তাহলে আমি ঢাকা থেকে ফেনীতে আসার জন্য এই রাস্তাটা চুজ করছি, এটা মাথায় রেখে ফেনী থেকে চিটাগং আমি দুইটা রাস্তায় যেতে পারি। ঠিক আছে, তাহলে আমার রাস্তাটা হবে এডি, আরেকটা রাস্তা হবে কি, এই। তাহলে একটা রাস্তা হচ্ছে এডি, আরেকটা রাস্তা হচ্ছে এই। সেম ভাবে আমি যদি বি রাস্তাটাকে চুজ করি ঢাকা থেকে ফেনীতে যাওয়ার জন্য, তাহলে আমার রাস্তা হবে কত, বিডি, আরেকটা হবে বিই। তাহলে বিডি একটা রাস্তা হবে, আরেকটা হচ্ছে বিই একটা রাস্তা হবে। তারপর দেখো আমি যদি সি রাস্তাটাকে চুজ করি, তাহলে আমি রাস্তা পাচ্ছি সিডি পাচ্ছি, আরেকটা কত পাচ্ছি, সি পাচ্ছি। তাহলে টোটাল রাস্তা কয়টা আছে, টোটাল রাস্তা হচ্ছে ছয়টা। বুঝছি, বুঝছি টোটাল রাস্তা কয়টা আছে তাহলে, ছয়টা। তাহলে এটা আমরা শর্টকাটে কিভাবে করতে পারবো, দেখো বিন্যাসের মাধ্যমে করতে পারবো। বিন্যাস আমাদেরকে কি বলে, যে কোনো একটা কাজ যদি কতগুলো সেগমেন্টে বিভক্ত হয়, কোনো একটা কাজ যদি অনেকগুলো সেগমেন্টে বিভক্ত হয়, তাহলে প্রত্যেকটা সেগমেন্টের অপশন সংখ্যা গুণ হবে, প্রত্যেকটা সেগমেন্টের অপশন সংখ্যা কি হবে, গুণ হবে। যেমন দেখো এই ঢাকা থেকে চিটাগং আসাটা হচ্ছে একটা কাজ, ঠিক আছে, এই কাজটা দুইটা সেগমেন্টে বিভক্ত। এই সেগমেন্টের অপশন সংখ্যা হচ্ছে 3, আর এই সেগমেন্টের অপশন সংখ্যা হচ্ছে 2। তাহলে এখান থেকে এখানে আসা একটা কাজ, এই কাজটা দুইটা সেগমেন্টে বিভক্ত, এই সেগমেন্টের অপশন সংখ্যা 3 আর এই সেগমেন্টের অপশন সংখ্যা কত, 2। তাহলে অপশন সংখ্যাগুলো কি হবে, প্রত্যেকটা সেগমেন্টের অপশন সংখ্যাগুলো গুণ হবে। তাহলে আমরা সর্বমোট রাস্তাটা পেয়ে যাব, বুঝছি, সর্বমোট উপায়টা পেয়ে যাব, বুঝছি এই জিনিসটা, বুঝি নাই। দেখো ভাইয়া, এই যে আমরা প্রথমে এই যে ম্যানুয়ালি বের করে দেখলাম যে হচ্ছে ঢাকা থেকে চিটাগং আসার রাস্তা কয়টা, ছয়টা রাস্তা। এটা বুঝছি কিনা বলো ভাইয়া। ওকে, তাহলে এবার আমরা বিন্যাসের মাধ্যমে এটা বুঝি যে কোনো একটা কাজ যদি অনেকগুলো সেগমেন্টে বিভক্ত থাকে, যেমন ঢাকা থেকে চিটাগং আসাটা হচ্ছে একটা কাজ, এই কাজটা দুইটা সেগমেন্টে ভাগ করছে, ঠিক আছে, এই সেগমেন্টের অপশন সংখ্যা হচ্ছে কত, 3। এই যে এখানে অপশন সংখ্যা কয়টা, তিনটা। আর এই সেগমেন্টের অপশন সংখ্যা কয়টা, দুইটা। তাহলে প্রত্যেকটা সেগমেন্টের অপশন সংখ্যাগুলো কি হবে, গুণ হবে। তাহলে আমি সম্পূর্ণ কাজটা কত উপায়ে করা যাবে সেটা হচ্ছে বের করে ফেলতে পারবো, বুঝছি। আচ্ছা, যদি বুঝি, এবার আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। আরেকটা এক্সাম্পল হচ্ছে আমি দেই, দেখো আরেকটা এক্সাম্পল হচ্ছে আমি দেই। তো এটা হচ্ছে জটফট আমাকে আনসার দিয়ে ফেলবা। তো ফর এক্সাম্পল হচ্ছে আহ সিফাতের বাসা, ঠিক আছে, সিফাতের বাসা থেকে
হচ্ছে সজীবের বাসা হচ্ছে, এটা হচ্ছে সজীবের বাসায় যাওয়ার হচ্ছে রাস্তা আছে কয়টা? সিফাতের বাসা থেকে সজীবের বাসায় যাওয়ার রাস্তা আছে 4টা, ঠিক আছে। তারপরে ইমদাদ তো আসে নাই আজকে। তারপরে ইমদাদের বাসা থেকে সজীবের বাসা থেকে ইমদাদের বাসায় যাওয়ার রাস্তা হচ্ছে 3টা, ঠিক আছে। আরেকজনকে সাজ্জাদ, সাজ্জাদের দেখো এরপরে সাজ্জাদের বাসা হচ্ছে এখানে। সাজ্জাদের বাসা থেকে আমি বললাম যে ইমদাদের বাসা থেকে সাজ্জাদের বাসায় রাস্তা হচ্ছে কয়টা? 4টা। তাহলে দেখো আমি যদি বলি তাহলে সিফাতের বাসা থেকে সাজ্জাদের বাসা যাওয়ার রাস্তা কয়টা? সিফাতের বাসা থেকে, ঠিক আছে, সাজ্জাদের বাসা যাওয়ার রাস্তা কয়টা আছে? সাজ্জাদের বাসায় যাওয়ার রাস্তা কয়টা আছে বলো? রাস্তা কয়টা আছে? যাই, তো ধরে নাও যায় না, ধরে নাও যায় না, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো অপশন আছে কয়টা আমাদের? এখানে অপশন আছে 4টা, ঠিক আছে। ইমদাদ মাত্র শুরু করছি, ঠিক আছে। তো দেখো এখানে অপশন 4টা, এখানে অপশন কয়টা? 3টা। এখানে অপশন হচ্ছে কয়টা? 1 2 3 4 5, 5টা। তাহলে আমি বললাম কি সিফাতের বাসা থেকে সাজ্জাদের বাসায় যাওয়ার রাস্তা কয়টা আছে তাহলে? 4 ইন্টু হচ্ছে কত? 3 ইন্টু হচ্ছে কত? 5। তাহলে কত আসবে? 3 4 12, 5 12 60। তাহলে 60টা উপায়ে হচ্ছে সিফাতের বাসা থেকে সাজ্জাদের বাসায় যাওয়া যাবে। ইমদাদ একটু খেয়াল করো কি বলছি আমরা। এই যে দেখো, কোনো একটা কাজ যদি অনেকগুলো সেগমেন্টে বিভক্ত থাকে, কোনো একটা কাজ যদি কি থাকে? অনেকগুলো সেগমেন্টে বিভক্ত থাকে, তাহলে ওই সম্পূর্ণ কাজটা কত উপায়ে করা যাবে? প্রত্যেকটা সেগমেন্টের অপশন সংখ্যা গুণ হবে। তাহলে সিফাতের বাসা থেকে সাজ্জাদের বাসায় যাওয়াটা হচ্ছে একটা কাজ। এই কাজটা টোটাল 3টা সেগমেন্টে বিভক্ত। এই সেগমেন্টের অপশন সংখ্যা 4, এই সেগমেন্টের অপশন সংখ্যা 3, এই সেগমেন্টের অপশন সংখ্যা 5। তাহলে সিফাতের বাসা থেকে সাজ্জাদের বাসায় যাওয়া এই কাজটা কত উপায়ে করা যাবে? প্রত্যেকটা সেগমেন্টের অপশন সংখ্যা জাস্ট গুণ করে দেব, টোটাল উপায়টা বের হয়ে যাবে। বুঝছি? আচ্ছা, তো এই যে নিয়মটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এই কাজটা করছি, এইটাকে বলা হয় গণনার গুণন বিধি। এই নিয়মটাকে কি বলা হয়? এই নিয়মটাকে বলা হয় গণনার গুণন বিধি। তাহলে গণনার গুণন বিধিটা কি? কোন একটা কাজকে যদি আমরা অনেকগুলো সেগমেন্টে ভাগ করতে পারি, তাহলে সম্পূর্ণ কাজটা কত উপায়ে করা যায়? প্রত্যেকটা সেগমেন্টের অপশন সংখ্যা আমরা কি করব? গুণ করব। বুঝছি? ওকে, এবার আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে এবার হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে হচ্ছে পুরো চ্যাপ্টারটা শেষ করব। সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, ঠিক আছে। সো দেখো, আমরা এর পরের এক্সাম্পল যেটা নিচ্ছি সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমাদের একটা বাসের উদাহরণ। এই হচ্ছে একটা বাস, ওকে, এই হচ্ছে একটা বাস, ওকে, এই হচ্ছে একটা বাস। তো এই বাসে সিট আছে কয়টা? 5টা সিট আছে, 1 2 3 4 5। এই বাসের সিট কয়টা আছে? 5টা সিট আছে। মানুষ আছে 5জন। মানুষ কয়জন? এ বি সি ডি আর ই। মানুষ কয়জন আছে? 5জন। তাহলে এই 5জন মানুষ এই 5টা সিট কত উপায়ে ফিল আপ করতে পারবে? প্রশ্ন হচ্ছে এটা। তোমরা আগে থেকে বলো তো দেখি কত উপায়ে ফিল আপ করতে পারে। হ্যাঁ, 25। সিফাত আনসার দিছে 25, ঠিক আছে। তারপরে 5টা সিট আছে, 5জন মানুষ এই 5টা সিট কত উপায়ে ফিল আপ করতে পারবে? হ্যাঁ, একটা উপায়। আচ্ছা, তারপরে আর আর কে কে আনসার দিচ্ছে? সজীব বলো কত হবে? কয়টা উপায়ে ফিল আপ করতে পারবে? প্রেমা বলো। একটা বলে দাও, তারপর আমি অঙ্ক করব। একটা বলে দাও, একটা বলে দিছি না, তোমরা একটা বলো। শশী একটা বলো। শশী কত? 25। তাহলে ওকে, শশীও বললা হচ্ছে 25, তুমিও 25, ওকে। তারপরে প্রেমা কত? কত? ভাইয়া বলো বলো। তুমিও 25। আচ্ছা, সবাই 25। তাহলে দেখি আসলে 25টা কারেক্ট কিনা। দেখো দেখো আমরা কিভাবে করব। এই বাসের 5টা সিট ফিল আপ করা হচ্ছে কাজ। এই বাসের 5টা সিট ফিল আপ করা হচ্ছে কাজ, ঠিক আছে কিনা। এই কাজটা আমরা 5টা সেগমেন্টে ভাগ করছি। এই সিটটা ফিল আপ করা একটা সেগমেন্ট, এটা ফিল আপ করা, এটা ফিল আপ করা, এটা ফিল আপ করা, 5টা সেগমেন্টে কাজটা বিভক্ত, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এই যে এই সিটটা আমরা ফিল আপ করি, এই সিটে এই 5জনের যে কোনো একজন বসতে পারে কিনা। তাহলে এই সিটটা ফিল আপ করার জন্য আমার অপশন কয়টা আছে হাতে? 5টা অপশন আছে। তাহলে এখানে 5 বসে দিছি। তাহলে যে কোনো একজন তো বসে গেছে। তাহলে আর মানুষ আছে কয়জন? 4জন। আর মানুষ আছে কয়জন? 4জন। একজন তো বসে গেছে। তাহলে এই দ্বিতীয় সিটটা ফিল আপ করার জন্য আমার হাতে অপশন কয়টা আছে? অপশন কয়টা আছে? 4টা অপশন আছে। তাহলে এখানে বসে দিলাম 4, ঠিক আছে। আরেকজন তো বসে গেছে তাহলে, ঠিক আছে কিনা। তাহলে এবার 3 নম্বর সিটটা ফিল আপ করার জন্য অপশন আছে কয়টা আমার হাতে?
3টা, একজন বসে গেছে, এটা মুছে দিচ্ছি। তাহলে এই দ্বিতীয় সিটটা ফিল আপ করার জন্য অপশন আছে আমার কাছে 2টা, এবং একজন তো বসে গেছে, তাহলে লাস্ট সিটটা ফিল আপ করার জন্য অপশন আছে কয়টা? একটা। তাহলে প্রত্যেকটা সেগমেন্টে এই যে বাসটা ফিল আপ, বাসের 5টা সিট ফিল আপ করাটা হচ্ছে কাজ, এবং এই প্রত্যেকটা সেগমেন্টের অপশনগুলো কি হবে? গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি 5 × 4 × 3 × 2 × হচ্ছে 1, মানে কত আসে? 120। ঠিক আছে, তার মানে 120টা উপায়ে হচ্ছে এই বাসের 5টা সিট এই 5 জন মানুষ দ্বারা কি করা যাবে? ফিল আপ করা যাবে। বুঝছি কিনা? যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কত? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল, এই যে দেখো 5 4 3 2 1, মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল সম্পর্কে যারা জানো না তাদেরকে একটু বলি, ফ্যাক্টোরিয়াল মানে কি? যেই সংখ্যা শুরু করছো ওই সংখ্যা থেকে তার নিচের 1 পর্যন্ত গুণফল সবগুলাকে কি বলা হয়? ফ্যাক্টোরিয়াল বলা হয়। বুঝছি? যেমন 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 × 3 × 2 × 1, বুঝছি কিনা? এটা মানে কি 4 ফ্যাক্টোরিয়াল। বুঝছি ফ্যাক্টোরিয়ালকে আমরা বুঝি কিনা? ওকে, তাহলে টোটাল 120টা উপায়ে হচ্ছে এই 5টা সিট ফিল আপ করা যাবে 5 জন মানুষকে দিয়ে। ওকে, তাহলে আমরা একটা সূত্র বের করে ফেলি যে এখানে 5 জন মানুষ ছিল, এ বি সি ডি আর হচ্ছে কত? ই। তাহলে 5 জন মানুষকে দিয়ে 5টা সিট ফিল আপ করা যায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে আমরা বলতে পারি যে n সংখ্যক জিনিস হতে, দেখো আমরা সূত্র বের করে ফেলি যে n সংখ্যক জিনিস হতে, এখানে n এর মান কত? 5। 5 সংখ্যক জিনিস হতে, n সংখ্যক জিনিস হতে সবগুলোকে নিয়ে কত উপায়ে সাজানো যায়? কত উপায়ে সাজানো যায়? ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? আনসার হচ্ছে কি হবে? n ফ্যাক্টোরিয়াল। আনসার কি হবে? n ফ্যাক্টোরিয়াল। 5টা জিনিস হতে 5টাকেই নিয়ে কত উপায়ে সাজানো যাবে? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। বুঝছি? 5টা জিনিস হতে 5টাকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে আমরা বলতে পারি যে n সংখ্যক জিনিস হতে সবগুলোকে নিয়ে বা n সংখ্যক জিনিস নিয়ে কত উপায়ে সাজানো যাবে? n ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে। বুঝছি? প্রথম সূত্রটা বোঝা গেছে? ওকে, ফাইন। এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলে আসি। এবার দেখো আমরা দ্বিতীয় এক্সাম্পলে আসি। এবার যেটা আমি করলাম যে বাসের সিট দিলাম 3টা। বাসের সিট কয়টা দিছি? বাসের সিট দিলাম হচ্ছে 3টা, 1টা 2টা 3টা। মানুষ আছে 5 জন। মানুষ কয়জন আছে? 5 জন। তাহলে এই 5 জন মানুষকে দিয়ে এই 3টা সিট কত উপায়ে ফিল আপ করা যাবে? তোমরা আগে আমাকে আনসারটা দাও, তারপর হচ্ছে আমি মিলাবো। বলো, সেম কনসেপ্টই অ্যাপ্লাই করো। বলো। আচ্ছা, সময় বেঁধে দিই। সময় 30 সেকেন্ড। বলো। ইমদাদ 60, তারপরে আর কেউ কি আসো? ইমদাদের পক্ষে কেউ কি আসো? সিফা, বলো ভাইয়া। কিরে ভাই, আনসার দাও না। 30 সেকেন্ড আপ। ওর আনসার কারেক্ট। 60 উপায়। ঠিক আছে, 60 উপায়। আমরা আগে দেখি কিভাবে 60 উপায়। দেখো, এই বাসের 3টা সিট ফিল আপ করা হচ্ছে কাজ। তাহলে এই কাজটা 3টা সেগমেন্টে বিভক্ত। ঠিক আছে কিনা? তাহলে প্রথম সিটটা ফিল আপ করার জন্য আমার কাছে অপশন কয়টা আছে? 5টা। তাহলে 5 জনের যে কোনো একজন এখানে বসতে পারে, অপশন 5টা আছে। তারপরে এই সেকেন্ড সিটটা একজন তো বসে গেছে, একজন বসে গেলে আমার হাতে অপশন কয়টা আছে? আর 4টা। তাহলে এই দ্বিতীয় সিটটা এই 4 জনের যে কোনো একজন বসতে পারে, অপশন 4টা আছে। সেম ভাবে তৃতীয় সিটটা ফিল আপ করার জন্য আমার কাছে অপশন কয়টা আছে? তাহলে 3টা। তাহলে 5 × 4 × হচ্ছে কত? 3। তাহলে কত আসবে? 4 5 20, 3 20 কত? 60। তাহলে 60টা উপায়ে কি করা যাবে? এই বাসের 3টা সিট ফিল আপ করা যাবে 5 জন মানুষকে দিয়ে। বাকি 2জন দাঁড়ায় থাকবে বা নামি যাবে আর কি, দাঁড়ায় থাকবে। কি বলছে, বোঝা গেছে? তাহলে এই 3টা সিট ফিল আপ করাটা হচ্ছে কাজ। এই কাজটা 3টা সেগমেন্টে বিভক্ত। প্রত্যেকটা সেগমেন্টের অপশন সংখ্যা কি হবে? গুণ হবে। ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটা সূত্র বের করি। দেখো, এই যে এখানে আমি লিখছি এ, এখানে লিখছি বি সি ডি ই। ঠিক আছে, তার মানে আমার জিনিস হচ্ছে কয়টা? 5টা। এদের থেকে আমি নিচ্ছি কয়টা? দেখো, আমার নিচ্ছি কয়টা? 3টা। ঠিক আছে কিনা? তাহলে এই 60টা যে আমি পাইছি, এগুলো একটু ভুলে যাই। এখানে আসি এবার। 5 4 3। আমার ইচ্ছা হলো আমি এদেরকে 5 4 3 তো আমার আনসার না এটা? তা আমার ইচ্ছা হলো আমি এখানে 2 আর 1 গুণ করে দিই। তাহলে এরকম কি আমি চাইলেই করতে পারবো? পারবো না। তাহলে আমি নিচেও কি করতেছি? 2 × 1 গুণ করে দিছি। সমস্যা আছে? এই দুইটা কাটাকাটি গেলে আবার আগেরটাই পাচ্ছি। ওকে, ফাইন। তাহলে উপরেরটাকে আমি লিখতে পারি হচ্ছে কত? 5 ফ্যাক্টোরিয়াল। আর নিচেরটাকে আমি লিখতে পারি কত? 2 ফ্যাক্টোরিয়াল। আর একটু সুন্দর করে লিখি। এই যে আমার সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে এখানে 5 আর
3 এদের সাথে মিল রেখে করি, তাহলে দেখো আমি এটাকে লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল আর 5 মাইনাস 3, 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। বুঝছি কিনা? তাহলে 3টা হচ্ছে সিট আছে আমার কাছে। কয়টা সিট আছে আমার? 3টা। মানে 5 জন থেকে 3 জনকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে? কত উপায়ে সাজানো যাবে? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। বলছি 5 জন থেকে সবাইকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে? 5 ফ্যাক্টোরিয়াল। 5 জন থেকে 5 জনকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে? 5 ফ্যাক্টোরিয়াল। 5 জন থেকে 3 জনকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটাই আমরা দেখছি, ঠিক আছে কিনা? তাহলে আমরা একটা সূত্র বের করে ফেলি। এইটাকে আমরা লিখতেছি n, এটাকে আমরা লিখতেছি r। তাহলে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে কত উপায়ে সাজানো যাবে? দেখো আমি একটু লিখি। n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে, r সংখ্যক জিনিস নিয়ে, ঠিক আছে, কত উপায়ে সাজানো যাবে? জিনিস নিয়ে কত উপায়ে অ্যারেঞ্জ করা যাবে বা সাজানো যাবে, ঠিক আছে, সাজানো যাবে। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে, আচ্ছা এটাকে কিভাবে লেখা হয়? এটাকে লেখা হয় হচ্ছে এইভাবে, np3। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে সাজ্জাদ, সিফাত, দেখো এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে কত উপায়ে সাজানো যাবে, এটারই মিনিং হচ্ছে np3। বুঝছি কিনা? তো এটার সূত্র কি পাইলাম আমরা? উপরে বসবে n ফ্যাক্টোরিয়াল, নিচে বসবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বুঝছি? তো এই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করে আগের উদাহরণটা আমরা করতে পারি। আগের উদাহরণে আমরা n সংখ্যক জিনিস হতে n সংখ্যক জিনিস সবগুলাকেই নিছি। তার মানে আমাদের np কত? n, ঠিক আছে কিনা? n সংখ্যক হতে n সংখ্যক সবগুলাকে আমরা নিছি, 5 জন থেকে 5 জনকে নিছি। তাহলে আমরা কি লিখতে পারি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত? n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তো n মাইনাস n মানে কত? 0। 0 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত? n ফ্যাক্টোরিয়াল। বুঝতেছি? 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। কেন 1 বলতেছি? 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। তাহলে আমরা এখানে 1 বসে দিলে কত পাচ্ছি? n ফ্যাক্টোরিয়াল পাচ্ছি। অর্থাৎ n সংখ্যক জিনিস হতে n সংখ্যক নিয়ে কত উপায়ে সাজানো যাবে? n ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে। আর n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে, মানে কিছু জিনিস নিয়ে কত উপায়ে সাজানো যাবে? এত। বুঝছি? 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 কেন? 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, দেখো ফর এক্সাম্পল এই রুমে কিছুই নাই, ঠিক আছে, এই যে এখানে কিছু, এই যে টেবিল এগুলো কোনো কিছুই নাই। তাহলে যেখানে কিছুই নাই সেটাকে কত উপায়ে সাজানো যাবে? যেভাবে আছে সেভাবে, একভাবে সাজানো যাবে, ঠিক আছে। ওই জন্য 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। বুঝছি কিনা? আচ্ছা তাহলে এই উদাহরণটা আমরা বুঝলে এবার এটা আমরা মুছে দিয়েছি। আমরা চলে যাচ্ছি থার্ড উদাহরণে। এর পরের উদাহরণ আমরা চলে যাচ্ছি, দেখো। ওকে, সো আমরা এই জিনিসটা বুঝছি না, বুঝলে হচ্ছে এবার আমরা মুছে দিচ্ছি। দেখো আমরা উদাহরণ দিয়ে দিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা পুরোটা শেষ করে ফেলবো। এভাবে উদাহরণ করে করে পুরো চ্যাপ্টার শেষ করে ফেলবো। তুমি বই খুলে দেখবা যে বইয়ে সবগুলো অঙ্ক করা হয়ে গেছে। এরপর দেখো আমাদের এরপরে এক্সাম্পল, এটা হচ্ছে তোমার 5 নম্বর অধ্যায় খুব সম্ভবত, বিন্যাস সমাবেশ। তো দেখো এই যে এক্সাম্পল গুলো করে করে আমরা ম্যাথ শেষ করে ফেলবো। দেখো আচ্ছা এর পরের এক্সাম্পল, আমাদের পরের এক্সাম্পল হচ্ছে, ফর এক্সাম্পল আমাদেরকে একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে ডটর, DAUGSTER, ডটর, DAUGSTER। এই ডটর শব্দটা বলছে আমাকে, ডটর শব্দটির, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব ডটর শব্দটির সবগুলোকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে? ধুমধাম বের করে ফেলো তো। সবগুলোকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে? তাহলে আগে আমরা গুনবো যে এখানে শব্দ আলফাবেট কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। তাহলে আনসার কি হবে? 8টা শব্দের 8টা আলফাবেট থেকে 8টাকেই নিয়ে, মানে সবগুলোকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে? 8 ফ্যাক্টোরিয়াল। তার মানে এরকম কয়টা শব্দ হবে? 8 ফ্যাক্টোরিয়াল মানে কত? দেখো একটু ক্যালকুলেটরে ধুমধাম চাপ দাও তো। দেখো না, কেউ একজন আনো নাই? 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, আমি একটু ক্যালকুলেটর থেকে দেখি। 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 40,320, 40,320টা শব্দ গঠন করা যাবে। বুঝছি কিনা? এ আগে হবে, ই আগে হবে, টি আগে হবে, জি আগে হবে, এরকম আর কি। এরকমের টোটাল কয়টা শব্দ হবে? 40,320টা শব্দ হবে। বুঝছে? এর পরের উদাহরণটা দেখি। আমাদেরকে বলছে ডটর শব্দটির, ঠিক আছে, ডটর শব্দটি হতে 4টি অক্ষর নিয়ে
যে কোনো চারটি অক্ষর নিয়ে, যে কোনো চারটি অক্ষর নিয়ে, যে কোনো চারটি অক্ষর নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে? কতগুলো শব্দ গঠন করা যাবে? তাহলে আনসারটা কি হবে? ডটর শব্দতে শব্দ আছে কয়টা? 8টা। 8টা থেকে নিচ্ছি কয়টা? 4টা, মানে 8p4। তাহলে আনসার কি হবে? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, মানে আমরা লিখতে পারি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত? 4 ফ্যাক্টোরিয়াল। আনসার কত আসে? 1680, 1680। ঠিক আছে, 1680টা শব্দ গঠন করা যাবে, বুঝছি কিনা? ঠিক আছে তো না? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, ভাইয়া ঠিক আছে না? ওকে, তাহলে এটা আমরা বুঝছি কিনা? ওকে, এরপরে এক্সাম্পলটা দিই। দেখো, এর পরের এক্সাম্পলটা আমরা দিই এবার। তাহলে দেখো, এভাবে হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে করবো। তো দেখো, এরপর আমি বলি যে একটা শব্দের সবগুলো অক্ষর নিয়ে, এর পরের এক্সাম্পল দেখো, একটা শব্দের সবগুলো অক্ষর নিয়ে, সবগুলো অক্ষর নিয়ে টোটাল শব্দ সাজানো যায় হচ্ছে আমি এখানে লিখতেছি হচ্ছে 120টা। কয়টা? 120টা। তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে শব্দটিতে মোট কয়টা অক্ষর আছে? মোট অক্ষর সংখ্যা কত? দেখি বলো তো। মানে এবার আমাকে সবগুলো উপায় দেওয়া আছে, ওই শব্দটাতে কয়টা অক্ষর আছে। হ্যাঁ, আনসার হচ্ছে 5টা। কিভাবে? দেখো, যে একটা শব্দের সবগুলো অক্ষর নিয়ে টোটাল 120টা শব্দ সাজানো যায়, 120 ধরনের শব্দ সাজানো যায়। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমি এবার চিন্তা করি যে ওই শব্দটাতে সাপোজ ধরো n সংখ্যক কি আছে? আলফাবেট আছে, n সংখ্যক আলফাবেট আছে। তাহলে n সংখ্যক আলফাবেট দিয়ে, দেখো, n সংখ্যক আলফাবেটের বা n সংখ্যক অক্ষরের সবগুলোকে নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে? n ফ্যাক্টোরিয়াল পরিমাণে শব্দ গঠন করা যাবে। আর এই n ফ্যাক্টোরিয়াল মানে কত বলছে? 120 বলছে। 120 মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে কিনা? 120 মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল। কয়েকটা মান মুখস্থ রাখতে হবে? এই যে 6 ফ্যাক্টোরিয়াল মান মুখস্থ রাখতে হবে, 5 ফ্যাক্টোরিয়াল মান মুখস্থ রাখতে হবে, বেটার আর কি, বুঝছি কিনা? তাহলে দেখো, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করলে n এর মান কত পাচ্ছি? 5 পাচ্ছি। মানে ওই শব্দটাতে 5টা আলফাবেট আছে। ওই শব্দটাতে কয়টা আলফাবেট আছে? 5টা আলফাবেট আছে। তো ওই শব্দটা সবগুলোকে নিয়ে কতগুলো অক্ষর গঠন, কতগুলো শব্দ গঠন করা যাবে? 120টা, বুঝছি। আচ্ছা, এরপরে এগুলো যদি আমরা বুঝে থাকি, দেখো, এরপরে আমরা চলে যাই হচ্ছে নেক্সট এক্সাম্পলে আমাদের। দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। ফর এক্সাম্পল, আমাদের একটা শব্দ হচ্ছে ABC। এটা একটা শব্দ। তো এই শব্দটার 3টা অক্ষর আছে। এই 3টা অক্ষর নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে? আনসার কি দিবা? 3 ফ্যাক্টোরিয়াল। আনসার কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত? 6টা শব্দ গঠন করা যাবে। তা আমি দেখি শব্দগুলো কিরকম। দেখো, শব্দটা হইতে পারে ABC, বা শব্দটা হইতে পারে ACB, অথবা শব্দটা হইতে পারে BAC, অথবা শব্দটা হইতে পারে BCA, অথবা শব্দটা হইতে পারে CAB, অথবা শব্দটা হইতে পারে CBA। বুঝছে কিনা? আমি আরেকবার একটু দেখি। ABC, ACB, ঠিক আছে, 2টা। তারপরে হচ্ছে দেখো BAC, তারপর হইতে পারে BCA, এখানে 2টা। তারপরে CAB, আরেকটা হচ্ছে CBA। এই 6টা শব্দ গঠন করা যাবে, বুঝছে কিনা? তাহলে এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যদি আমাদের এইরকম হয়, কি রে, এটা মাত্র নিয়ে আসলাম নতুন, এটারই অবস্থা কেন? যদি আমাদের এরকম হয় যে এই 2টার মধ্যে, দেখো, এখানের মধ্যে যে কোনো একটা সংখ্যা ডাবল, কি হয়ে গেছে? ডাবল হয়ে গেছে, অর্থাৎ ABB হয়ে গেছে, অর্থাৎ সিটা এখন কি হয়ে গেছে? বি হয়ে গেছে। কোন একটা শব্দের মধ্যে যদি ডাবল কোন একটা সংখ্যা থাকে, 2টা A থাকে, 2টা P থাকে, বুঝছি কিনা? যেমন আমার নামের মধ্যে কি আছে? SHAHED, ডাবল কিছু আছে? হ্যাঁ, এই যে H কয়টা আছে? ডাবল আছে, H 2টা ডাবল আছে, ঠিক আছে কিনা? তো এরকম সাপোজ ধরো এই শব্দের মধ্যে 2টা শব্দ কি হয়ে, 2টা অক্ষর কি হয়ে গেছে? ডাবল। এখন বিন্যাস কয়টা হবে আমরা দেখি। দেখো, এখন বিন্যাস কয়টা হবে? প্রত্যেকটা সি এর জায়গায় এখন কি বসবে? বি বসবে। এই যে এবিসি এর বিন্যাস হয়েছে, এই এবিসি এর বিন্যাসের প্রত্যেকটা সি এর জায়গায় এখন কি বসবে?
বি বসবে। তাহলে দেখো আমরা এই যে যেখানে যেখানে সি লিখছি ওইটা মুছে দিয়ে আমরা এবার কি বসাবো, এ বি, এটা কত হয়ে যাবে, এটা বি হবে। তারপর এ সি বি, এটা হবে কত, এ বি বি। ঠিক আছে, বুঝতেছি, কারণ সি এর জায়গায় কে চলে আসছে, মূল শব্দে সি এর জায়গায় বি চলে আসছে, বুঝতেছি। তারপর দেখো বি এ সি এর জায়গায় আমরা কি লিখবো, বি এ বি। তাহলে এখানে লিখবো হচ্ছে বি এ বি। তারপর এখানে লিখবো হচ্ছে বি বি এ, বি বি এ। তারপর এখানে কি লিখবো, বি এ বি। ঠিক আছে কিনা, বি এ বি। তারপর এখানে লিখবো বি বি এ, বি বি এ। অর্থাৎ প্রত্যেকটা সি এর জায়গায় কে বসে গেছে, বি বসে গেছে, বুঝছি কিনা? হ্যাঁ, বুঝো নাই? ওকে, সিফাত। তাহলে এখানে দেখো, এখানে আসলে কয়টা বিন্যাস আছে দেখো, এ বি বি আর এ বি বি, এই দুটোটা একই না, একই না। তাহলে এখানে কি দুইটা বিন্যাস, একটাই বিন্যাস। বি এ বি আর কোথায় আছে, এই যে দেখো এটা আর এটা সেম না, বি এ বি বি এ বি। তাহলে এই দুইটা মিলে মূলত একটাই বিন্যাস। বি বি এ, এটাও বি বি এ, তাহলে এই দুইটা বিন্যাস মিলে মূলত একটা বিন্যাস। তাহলে এখানে টোটাল এ বি বি ধারা কয়টা সংখ্যা গঠন করা যাচ্ছে, তিনটা সংখ্যা গঠন করা যাচ্ছে, বুঝছি। তাহলে একটা জিনিস আমরা বলতে পারি যে দুইটা জিনিস সেম হওয়ার কারণে, দুইটা জিনিস সেম হওয়ার কারণে প্রতি দুইটা টু ফ্যাক্টোরিয়াল করে বিন্যাস, টু ফ্যাক্টোরিয়াল করে বিন্যাস, এই যে টু ফ্যাক্টোরিয়াল করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হচ্ছে। কয়টা বিন্যাসে পরিণত হচ্ছে, টু ফ্যাক্টোরিয়াল মানে টু, টু ফ্যাক্টোরিয়াল মানে কত, টু। তাহলে আমরা বলতে পারি দুইটা, কোন একটা শব্দের মধ্যে যদি দুইটা জিনিস সেম হয় তাহলে প্রতি টু ফ্যাক্টোরিয়াল করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হবে। সেম ভাবে কোন একটা শব্দের মধ্যে যদি তিনটা জিনিস সেম হয়, এ বি বি, তিনটা জিনিস সেম, ঠিক আছে, তাহলে প্রতি থ্রি ফ্যাক্টোরিয়াল করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হবে। যেমন এখানে দুইটা বিন্যাস একটা বিন্যাসে পরিণত হয়েছে, মানে টু ফ্যাক্টোরিয়াল করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হয়েছে, বুঝছি। যদি তিনটা জিনিস সেম হয় তাহলে প্রতি থ্রি ফ্যাক্টোরিয়াল করে বিন্যাস, থ্রি ফ্যাক্টোরিয়াল করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হবে। আমার কথাটা বুঝতেছি, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, একটা বিন্যাসে পরিণত হবে। তো থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত, থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান মানে ছয়। তিনটা জিনিস সেম হলে তাহলে তিনটা জিনিস, তিনটা জিনিস যদি সেম হয়, তিনটা জিনিস যদি সেম হয়, তিনটা জিনিস যদি সেম হয়, ছয়টা করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হবে। কয়টা করে বিন্যাস, থ্রি ফ্যাক্টোরিয়াল বা ছয়টা করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হবে। আমার কথাটা বুঝতেছো, তিনটা জিনিস সেম হলে ছয়টা করে বিন্যাস মানে থ্রি ফ্যাক্টোরিয়াল করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হবে। চারটা জিনিস সেম হলে তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল করে বিন্যাস, ফোর ফ্যাক্টোরিয়াল মানে কত, ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তিন চারে 12, 12 দুগুণে 24, 24টা করে বিন্যাস, 24টা করে বিন্যাস একটা বিন্যাস হয়ে যাবে, মানে ফোর ফ্যাক্টোরিয়াল করে বিন্যাস একটা বিন্যাস এ পরিণত হবে, বুঝছি, তোমরা বুঝতেছো। এই টপিক, এই নলেজটা হচ্ছে কিসের জন্য লাগবে আমাদের, এমসিকিউর জন্য। এবার আমরা দেখব যে কোনো একটা শব্দের মধ্যে যদি ডাবল কোনো আলফাবেট থাকে তাহলে ওইটার বিন্যাস আমরা কিভাবে বের করব। তো ফর এক্সাম্পল আমরা একটা শব্দ এখানে লিখতেছি, দেখো আমরা এখানে একটা শব্দ লিখতেছি, শব্দটা হচ্ছে এরকম, এ এ এ বি 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 সি 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 সি, এরকম, ঠিক আছে, এরকম আছে, ঠিক আছে, এটা একটা শব্দ। তাহলে এই শব্দটা, এই শব্দটার সবগুলোকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে, আমরা আগে দেখি এখানে কয়টা শব্দ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমরা উপরে লিখে দিব 14 ফ্যাক্টোরিয়াল। দেখো এ কয়টা আছে, তিনটা, ওই জন্য আমরা লিখতেছি থ্রি ফ্যাক্টোরিয়াল। বি কয়টা আছে, 1 2 3 4 5, তাহলে এখানে আমরা লিখবো 5 ফ্যাক্টোরিয়াল। সি কয়টা আছে, এখানে আমরা লিখবো 6 ফ্যাক্টোরিয়াল। বুঝা গেছে? তাহলে একটা শব্দের মধ্যে যদি একই রকম একাধিক আলফাবেট থাকে তাহলে যতগুলো আলফাবেট আছে ততগুলো ফ্যাক্টোরিয়াল দিয়ে নিচে ভাগ করে দিব, বুঝছি, বুঝছি। তাহলে আমি বলি এবার, শাহেদ শব্দটার সবগুলো অক্ষরকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে, শব্দ আছে কয়টা, 1 2 3 4 5 6, তাহলে উপরে লিখবো 6 ফ্যাক্টোরিয়াল। এখানে ডাবল আছে কয়টা, এইচ, এইচ দুইটা ডাবল আছে, সো 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এত উপায়ে হচ্ছে এতগুলো শব্দ কি করা যাবে, অ্যারেঞ্জ করা যাবে, বুঝছে কিনা? তাহলে এই জিনিসটা বোঝা গেছে, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এবার সমস্যা না থাকলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, এটার আনসার আমাকে বলো যে পারমুটেশন, পারমুটেশন, পারমুটেশন শব্দটির সবগুলো অক্ষরকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে, আমাকে আনসারটা বের করে দাও আমি লিখতে লিখতে। শব্দটির সবগুলো অক্ষরকে নিয়ে, সবগুলো অক্ষর নিয়ে, সবগুলো অক্ষর নিয়ে
কত উপায়ে সাজানো যাবে? আমাকে আনসার বের করে দাও। সাজানো যাবে, আমি লিখার আগে আনসার বের করে দাও। কত উপায়ে কতগুলো শব্দ গঠন করা যাবে? তাহলে আমরা দেখতেছি এখানে শব্দ অক্ষর কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে লিখে ফেললাম 11 ফ্যাক্টরিয়াল। ডাবল ওয়ার্ড কয়টা আছে দেখি? ই কি ডাবল আছে? নাই। আর ডাবল আছে? নাই। এম ডাবল আছে? নাই। টি আছে ডাবল, তাই না? টি দুইটা আছে, ওই জন্য 2 ফ্যাক্টর। আর কোনো কিছু কি ডাবল আছে? নাই। তাহলে আনসার হচ্ছে এইটা। বুঝছি, বোঝা গেছে তোমাদের? বোঝা গেছে তোমাদের? কোনো সমস্যা? কি করতেছো ভাইয়া? এটার আনসার? এটার আনসার? এটার আনসার যেটা আসছে সেটা আর কি। আমরা এতটুকু, এই যে 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল, এতটুকু রেখে দিলে হবে। আচ্ছা, এটা কি বুঝছি আমরা? তাহলে আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, দেখি এই অঙ্কটা তোমরা করতে পারো কিনা। এই অঙ্কটা করতে পারলে বুঝবো যে তোমরা ট্যালেন্ট। ঠিক আছে? ম্যাথমেটিক্স, এই শব্দটা বের করে দাও সবাই। সবাই আনসার বলিও না, আমি জিজ্ঞেস করব তখন বলবা। আচ্ছা বলো, যে তাড়াতাড়ি আনসারটা বলতে পারবা। শব্দটির সবগুলো অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যাবে? সবাইকে পার্টিসিপেট করতে হবে। বলো ভাইয়া। আচ্ছা, 10 ফ্যাক্টরিয়াল কে বলতেছে? 10 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, তারপরে আবার 2 ফ্যাক্টরিয়াল, তারপরে আবার 2 ফ্যাক্টরিয়াল। এটার সাথে কি সবাই একমত কিনা? সবাই একমত? কেউ কি নাই ডিফারেন্ট? আচ্ছা, আমরা এবার চেক করি। 1 2 3 4 5 6 7 8 9 10, এর জন্য কত? 10 ফ্যাক্টরিয়াল। তারপর আমরা দেখতেছি এম কয়টা আছে? দুইটা আছে, ওই জন্য আমরা কি দিছি? 2 ফ্যাক্টরিয়াল। তারপরে এ দুইটা আছে, ওই জন্য 2 ফ্যাক্টরিয়াল। তারপরে টি দুইটা আছে, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল। আর কিছু দুইটা আছে? আনসার হচ্ছে এটা ভুল। এটা ভুল। কেন এটা ভুল? দেখো, এটা ভুল এই কারণে, কনসেপ্ট ঠিক আছে, এটা ভুল এই কারণে। দেখো, 10 ফ্যাক্টোরিয়াল এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল। এটা ভুল এই কারণে, এই এম আর এই এম সেম না। এটা হচ্ছে বড় হাতের আলফাবেট, এটা হচ্ছে ছোট হাতের আলফাবেট। বুঝা গেছে? বিন্যাসে এই জিনিসটা ইম্পর্টেন্ট। কোনটা বড় হাতের, কোনটা ছোট হাতের, দুইটা আলাদা সংখ্যা, দুইটা আলাদা আলফাবেট। বুঝছি কিনা? এই এম আর এই এম কি না? সেম না। তাহলে এটা কিন্তু আলাদা, এই দুইটা এম কিন্তু আলাদা, সেম না। তাহলে আনসার কি হবে? জাস্ট 2 ফ্যাক্টর ইনটু 2 ফ্যাক্টর। এটা হচ্ছে সঠিক। বুঝছে কিনা? তাহলে বড় হাতের আলফাবেট আর ছোট হাতের আলফাবেট কিন্তু আলাদা জিনিস। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা আমরা বুঝছি না। তাহলে আমি মুছে দিচ্ছি। বুঝছি তো নাকি? তাহলে আমি মুছে দিচ্ছি। এবার এটা মুছে দেওয়ার পর এবার হচ্ছে আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। দেখো, এবার হচ্ছে আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। দেখো, আমরা এবার হচ্ছে আরো ভিতরে ঢুকতেছি। এবার হচ্ছে আমরা আরো ভিতরে ঢুকতেছি। ঠিক আছে? টাইপ বাই টাইপ হচ্ছে আমরা এবার কিছু ম্যাথ করব। সো এতক্ষণ যা করছি এগুলো ম্যাথ ছিল, তবে এগুলো বোঝার জন্য করছি। এবার হচ্ছে আমরা এই চ্যাপ্টারের আরো ভেতরে ঢুকতেছি। তো দেখো, এই চ্যাপ্টারে ফার্স্ট টাইপের ম্যাথ হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে করি। ফর এক্সাম্পল, পারমুটেশন। পারমুটেশন, দেখো, পারমুটেশন। তো পারমুটেশন শব্দটির সবগুলো অক্ষরকে নিয়ে, সবগুলো অক্ষরকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে? কত উপায়ে সাজানো, না টুইস্ট আছে। টুইস্ট আছে ভাইয়া। সবগুলো অক্ষরকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে, যেখানে যেখানে স্বরবর্ণগুলো একসাথে থাকবে। স্বরবর্ণগুলো একসাথে থাকবে, মানে ইয়ে আর কি, ভাওয়েল আর কি, ভাওয়েল আর কি। ভাওয়েল না বানান? ঠিক আছে, বানান ঠিক আছে। স্বরবর্ণগুলো একসাথে থাকবে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি, দেখো, এই পারমুটেশন শব্দটা সবগুলো অক্ষরকে নিয়ে, আমাকে একটু আনসার দাও যে টোটাল কতগুলো সংখ্যা হবে। আমরা আগে সেটা বের করে ফেলি। ঠিক আছে? আমরা আগে বের করে ফেলি যে পারমুটেশন শব্দটার সবগুলো অক্ষরকে নিয়ে টোটাল কতগুলো সংখ্যা গঠন করা যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে উপরে 11 ফ্যাক্টোরিয়াল, এবং এখানে ডাবল আছে হচ্ছে টি দুইটা। আর কোনো কিছু কি ডাবল আছে? কই ভাইয়া, এম আরেকটা কই? আমাকে একটু দেখাও তো ভাইয়া। এম আরেকটা কই আছে? 2 ফ্যাক্টোরিয়াল, টি আছে দুইটা, আর কোনোটা ডাবল এখানে দেখা যাচ্ছে না। তাহলে এটার আনসারটা একটু আমাকে বলো তো। এটার আনসারটা একটু আমাকে বলো তো, দেখি আমি ক্যালকুলেটর মারে দেখি। 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়ালের আনসার হচ্ছে এত, ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল।
তাহলে আনসার হচ্ছে 199, আনসার হচ্ছে কত 199,58400। তাহলে এতগুলো শব্দ সম্ভব এই পারমুটেশন শব্দরা সবগুলো অক্ষরকে নিয়ে, কতগুলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,99,58,400 1,99,58,400 মানে প্রায় 2 কোটি শব্দ আছে। এবার এই 2 কোটি শব্দের মধ্যে কিছু শব্দ এরকম আছে না যেগুলাতে স্বরবর্ণগুলো একত্রে আছে। এই যে এখানে যে স্বরবর্ণগুলো আছে ই, ইউ, এ, আই, ও, এই স্বরবর্ণগুলো একসাথে আছে, এরকম অনেকগুলো শব্দ আছে না? ওইরকম কয়টা শব্দ আছে সেটা জানতে চাচ্ছে। বুঝছি, এই যে প্রায় 2 কোটি শব্দের মধ্যে কিছু শব্দ আছে যেগুলোতে এই স্বরবর্ণগুলো একসাথে আছে। তো ওই একটার পর একটা মানে স্বরবর্ণগুলো একসাথে ধরো ই, ইউ, এ, তারপর হচ্ছে কত আই, ও, এরকম স্বরবর্ণ একসাথে, এরপরে বাকিগুলো বসছে। এরকম কতগুলো সংখ্যা আছে না? তো এরকম কয়টা সংখ্যা আছে সেটা হচ্ছে জানতে চাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ, বুঝছি কিনা? ওকে, তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করবো দেখো। যেই যারা একসাথে থাকবে, ঠিক আছে, অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে এরকম কয়টা শব্দ আছে যেগুলোতে ভাওয়েল গুলো একসাথে আছে। তাহলে ভাওয়েল গুলো একসাথে আছে মানে কি, এদেরকে আমরা একটা দেখো এখানে ভাওয়েল কয়টা আছে, এ আছে, ই আছে, আই আছে, ও আছে, ইউ আছে। এই 5টা ভাওয়েলকে আমি একটা বস্তার মধ্যে ঢুকাই ফেলছি। কোথায় ঢুকাই ফেলছি? বস্তার মধ্যে ঢুকাই ফেলছি। ঢুকাই ফেলার পরে বাকি শব্দগুলোকে আমি লিখতেছি। দেখো বাকি শব্দগুলো কি আছে, একটা হচ্ছে পি, আর আছে, তারপরে এম আছে, তারপরে টি আছে 2টা, তারপরে এন আছে, তাই তো? এই তো। এবার আমি চাচ্ছি ওই শব্দগুলো, যেই শব্দগুলোতে ভাওয়েলগুলো একসাথে থাকবে, মানে ওরা মুভ তো করবে কিন্তু একসাথে মুভ করবে, তো ওই জন্য ওদেরকে বস্তার মধ্যে ঢুকাই ফেলছি যাতে করে ওরা যখন মুভ করবে একসাথে মুভ করে। ধরো এটা মুভ করলো পি এর আগে, এরপর আর এর আগে, আর এর পি এর পরে, টি এর আগে, বুঝছি কিনা, একসাথে মুভ করবে। তাহলে দেখো ওদেরকে বস্তার মধ্যে ঢুকাই ফেলাই, ওরা এখন কয়টা সংখ্যার মতো আচরণ করতেছে? একটা সংখ্যার মতো আচরণ করতেছে। কয়টা সংখ্যার মতো? একটা। অর্থাৎ এই সবগুলো মিলে এখন সংখ্যা কয়টা হবে? একটা কনসিডার করবো। তাহলে টোটাল সংখ্যা আছে কয়টা এখন? 1, 2, 3, 4, 5, 6, 7টা সংখ্যা আছে। কয়টা সংখ্যা? 7টা সংখ্যা। তাহলে আমরা লিখবো হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল। তারপরে এখানে ডাবল আছে কয়টা? 2টা। নিচে কি লিখবো? ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আবার খেয়াল করো এই 5টা সংখ্যা নিজেদের মধ্যেও বিন্যাস করতে পারে না? অর্থাৎ এইটা নিজেদের মধ্যে ওরা মানে স্থান চেঞ্জ করতে পারে কিনা? তাহলে 5টা সংখ্যা কত ভাবে নিজেদের মধ্যে সাজতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। বুঝতেছি? তাহলে এটাই হচ্ছে আনসার, যে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। কত আছে আনসার আমাকে বলো, আনসার কত আসে আমাকে বলো। 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আনসার কত আসে আমাকে বলো, বলো বলো বলো। কত ভাইয়া? হ্যাঁ 3024, বুঝি নাই, 00, তারপরে 3024, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 3,02,400টা শব্দ এমন আছে। এগুলোর মধ্যে এই 2 কোটি শব্দের মধ্যে এরকম কয়টা শব্দ আছে? 3,02,400টা শব্দ এরকম আছে যেগুলোতে স্বরবর্ণগুলো একসাথে থাকবে। তাহলে যদি বলে স্বরবর্ণগুলো একসাথে থাকবে, ওদেরকে একটা বস্তার মধ্যে ঢুকাই ফেলবো, ওরা একটা সংখ্যার মতো আচরণ করবে। যদি বলে ব্যঞ্জন বর্ণগুলো একসাথে থাকবে, ওদেরকে একটা বস্তার মধ্যে ঢুকাই ফেলবো, ওরা একটা সংখ্যার মতো আচরণ করবে। বুঝছি, ওদেরকে একটা সংখ্যা হিসেবে চিন্তা করব এবং ওদের নিজেদের মধ্যেও কিন্তু বিন্যাস হবে। বুঝছি কিনা? তাহলে এই টাইপটা তোমরা বুঝছো কিনা? এটা না, এটা করতে হবে না, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, এটা বুঝছি। এরপর সেকেন্ড, এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 1। তোমরা কি বুঝছো ভাইয়া? বুঝছো? এবার চলে আসে টাইপ 2 তে। দেখো টাইপ 2 তে বলছে পারমুটেশন শব্দের সবগুলো অক্ষরকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে যেখানে স্বরবর্ণগুলো একসাথে থাকবে না, যেখানে স্বরবর্ণগুলো একসাথে থাকবে না। তাহলে দেখো এই হচ্ছে টোটাল শব্দ সংখ্যা, আর এই হচ্ছে এই শব্দ সংখ্যা যেগুলোতে স্বরবর্ণগুলো একসাথে আছে। তাহলে বাদ বাকি যত সংখ্যা আছে ওগুলোতে স্বরবর্ণগুলো একসাথে থাকবে না। তাহলে আমি এইটা থেকে এটা বিয়োগ করে দেব, তাহলে আমার আনসারটা বের হয়ে যাবে যে কতগুলো শব্দের মধ্যে স্বরবর্ণগুলো একসাথে থাকবে না। সমস্যা? তাহলে এটা আনসারটা বলো। আচ্ছা, যেটা আনসার আসে সেটা আর কি। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করে দিব, তাহলে আমরা ওই শব্দগুলো পেয়ে যাব। ভাইয়া তোমরা, আমি বারবার বলছি, না বুঝলে আমাকে বলবা, ঠিক আছে? না বুঝলে আমাকে বলবা। এটা বুঝছি, বুঝলে আমি মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমরা টাইপ 2টা বুঝছি। এবার আসি টাইপ 3 তে। দেখো এবার আসি আমরা টাইপ 3 তে। তো টাইপ 3 তে আমরা দেখব যে দেখো পারমুটেশন শব্দটার সবগুলো অক্ষরকে নিয়ে
কত উপায়ে সাজানো যাবে, কত উপায়ে সাজানো যাবে যেখানে স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন করবে না, যেখানে স্বরবর্ণগুলো কি পরিবর্তন করবে না, অবস্থান পরিবর্তন করবে না। দেখো ইম্পর্টেন্ট, অবস্থান পরিবর্তন করে না মানে হচ্ছে যে যেখানে আছে সে সেখানেই থাকবে। দেখো বিন্যাস মানে কি, বিন্যাস মানে হচ্ছে ওরা নিজেদের অবস্থান পরিবর্তন করবে, করে হচ্ছে মানে একজনের জায়গায় আরেকজন যাবে, ঠিক আছে কিনা, অবস্থান পরিবর্তন করবে, বিভিন্ন ভাবে সাজবে। কিন্তু এখানে বলা হচ্ছে স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন করবে না। তো অবস্থান পরিবর্তন যারা করবে না তারা কি বিন্যাসে কোনো রকম কন্ট্রিবিউট করবে? ওরা বলতেছে যে আমরা যেখানে আছি সেখানেই থাকবো, অর্থাৎ এই যে পি ই আর, পার, মু, টে, শন, ঠিক আছে, আর একটু দূরে দূরে লিখি টি আই ও এন, এই যে শব্দগুলোর মধ্যে এই স্বরবর্ণগুলা বলতেছে যে আমরা যে যেখানে আছি ওইখানে থাকবো, আমাদেরকে কেউ নাড়াইতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, বুঝছি। তাহলে যারা নড়াচড়া করবে না ওরা কি বিন্যাসে কোনো রকম কন্ট্রিবিউট করবে? বিন্যাস মানে হচ্ছে নড়াচড়া করে বিভিন্ন ভাবে সাজবে। এখানে বলা হচ্ছে স্বরবর্ণগুলো অবস্থান হ্যাঁ না, ওরা যে যেখানে আছে ওইখানেই থাকবে। মানে এই এ ই বলতেছে যে আমি দ্বিতীয় জায়গায় আছি, দ্বিতীয় জায়গায় থাকবো, কেউ নাড়াইতে পারবে না। এ বলতেছে যে আমি 5 নাম্বার জায়গায় আছি, 5 নাম্বার জায়গায় থাকবো, কেউ নড়াইতে পারবে না। বাকিগুলো মুভ করতে পারবে, জাস্ট স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন করবে না, বুঝছি কিনা? আমাদেরকে বলেছে স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন করবে না। আগে বেসিকটা বুঝো। তাহলে ওইরকম কয়টা শব্দ আছে? পারমুটেশন শব্দটিতে অনেকগুলা, আমরা প্রায় দেখছি 2 কোটি শব্দ গঠন করা যাবে। ওই 2 কোটি শব্দের মধ্যে কিছু শব্দ আছে যেগুলাতে স্বরবর্ণগুলো অবস্থান চেঞ্জ করে নেয়, যার যার জায়গায় বসে আছে, এরকম শব্দ আছে না কিছু? ওইরকম কয়টা আছে? তাহলে দেখো এটার আনসার হচ্ছে যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে প্যারেক দিয়ে গেটে ফেলবো, ওদেরকে কি করব, এখানে প্যারেক মেরে দিব যাতে ওরা নড়াচড়া করতে না পারে, বুঝছি। তাহলে বাকিদের মধ্যে হচ্ছে বিন্যাস হবে। তাহলে বাকি সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আনসার হবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ডাবল কয়টা আছে? টি 2টা ডাবল আছে, ওই জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে আনসার, বুঝা গেছে? তাহলে আমরা আমাদেরকে যদি বলে যে কেউ অবস্থান পরিবর্তন করবে না, ওরা কি করব, প্যারেক মেরে গেঁথে রাখবো যাতে সে নড়াচড়া করতে না পারে, বুঝছি কিনা? ও বিন্যাসে কোনো রকম কন্ট্রিবিউট করবে না। ক্লিয়ার? তাহলে আমি এটা মুছে দিচ্ছি, বুঝছি কিনা? আমি এটা মুছে দিচ্ছি। এবার গেল, এটা গেল টাইপ 3। এবার আমরা চলে আসি টাইপ 4 এ। দেখো এবার আমরা চলে আসি টাইপ 4 এ। তো টাইপ 4 এ আমাদেরকে বলা হচ্ছে যে পারমুটেশন শব্দটি সবগুলো অক্ষরকে নিয়ে কত উপায়ে সাজানো যাবে যেখানে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না, যেখানে স্বরবর্ণগুলো কি করবে না, ক্রম পরিবর্তন করবে না। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে যে অবস্থান তো পরিবর্তন করবে, এবার অবস্থান পরিবর্তন করবে কিন্তু ক্রম পরিবর্তন করবে না। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে বলি, ছোট্ট উদাহরণ দিয়ে বলি, শাহেদ, ঠিক আছে? তো শাহেদ শব্দটা দেখো দুইটাও স্বরবর্ণ আছে, একটা এ আর একটা কি ই। তাহলে ই এর আগে কি আছে? এ আছে। এটা হচ্ছে ক্রম। অর্থাৎ এবার তুমি যতগুলোই শব্দ গঠন করো না কেন, তোমার শর্ত হচ্ছে এ সবসময় ই এর আগে থাকতে হবে, বুঝছে কিনা? এ সবসময় ই এর আগে থাকতে হবে, ঠিক আছে? ওই শব্দ ওইরকম কয়টা শব্দ আছে, তোমরা কি আমার কথাটা বুঝছো? মানে এটা দিয়ে তো টোটাল অনেকগুলো শব্দ গঠন করা যাবে। তো ওই অনেকগুলো শব্দের মধ্যে কিছু শব্দ এরকম থাকবে যেখানে এটা ই এর আগে আছে, ওইরকম কয়টা শব্দ আছে? ক্রম পরিবর্তন করার মানে হচ্ছে, না করার মানে হচ্ছে এ ই এর আগে আছে মূল শব্দের মধ্যে, ওইরকম কয়টা শব্দ আছে যেখানের মধ্যে এ ই এর আগে আছে। অর্থাৎ যদি এরকম হয় অ্যাশ এ এইচ, কোনো ফালতু নাম যাতে না আসে, অ্যাশ এ এইচ লিখলাম, তারপরে কি লিখতেছি আমি, ই লিখতেছি, আরেকটা এইচ লিখতেছি, ডি লিখতেছি, হয়েছে 1 2। তাহলে কি নাম হয়েছে? শাহ এ ফেদ। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানেও দেখো এ কিসের আগে আছে? ই এর আগে আছে, তাহলে এটাও ভ্যালিড, এটাও কি ভ্যালিড। কিন্তু যদি এরকম হয় অ্যাশ ই, তারপর হচ্ছে এইচ এ ডি এইচ, এরকম যদি হয়, তাহলে এখানে দেখো এখানে আমার ইটা এর আগে চলে আসছে, তার মানে এই শব্দটা আমাকে কাউন্ট করতে বলে না, বুঝছি কিনা? ওকে ফাইন। তাহলে এই আনসার গুলো কিভাবে দিব, যে যেখানে স্বরবর্ণগুলো অবস্থান তো চেঞ্জ করতে পারবে, অর্থাৎ ই যে কোনো জায়গায় বসতে পারবে, এ যে কোনো জায়গায় বসতে পারবে, কিন্তু কখনো ই এর আগে যাইতে পারবে না। এটাই হচ্ছে ক্রম পরিবর্তন করে না, এটার মিনিং, বুঝছি। আনসার কিভাবে দিব দেখো, এটার আনসার কিভাবে দিব, আমরা লিখে ফেলি, যে নোটে একটা জিনিস লিখে ফেলি। দেখো যারা ক্রম পরিবর্তন করে না, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে তাদেরকে একই সংখ্যা বিবেচনা করতে হবে, তাদেরকে একই সংখ্যা, একটা না, একই সংখ্যা
তাদেরকে একই সংখ্যা বা আলফাবেট আর কি, একই অক্ষর বিবেচনা করতে হবে, একই অক্ষর বিবেচনা করতে হবে। তাহলে আমি লিখতে লিখতে আনসার বলে ফেলো, করতে হবে, আমি লিখতে লিখতে আনসার বলে ফেলো। অর্থাৎ এখানে দেখো, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে কি বলছি, একই অক্ষর বিবেচনা করতে হবে। অর্থাৎ এখানে যতগুলো আলফাবেট আছে, আমি যেহেতু স্বরবর্ণ নিয়ে কথা বলছি, এখানে যতগুলো স্বরবর্ণ আছে সবগুলো স্বরবর্ণকে আমরা একই স্বরবর্ণ হিসেবে চিন্তা করব। অর্থাৎ ই কে আমি এবার ই চিন্তা না করে এ চিন্তা করব, যে সবগুলো এ। ফর এক্সাম্পল আমি লিখবো পি এ আর, তারপরে এম, এম এর পরে ইউ আছে, আমি লিখবো এ, তারপরে টি আছে, টি এর পরে এ আছেই, আরেকটা টি আছে, আই আছে, আই না লিখে লিখবো এ, এটাও লিখবো এ, ও যেহেতু সর্বর্ণ এন। অথবা আমি সবগুলোকে ই লিখতে পারি, বা সবগুলোকে আই লিখতে পারি, অথবা সবগুলোকে ও লিখতে পারি, সবগুলোকে ইউ লিখতে পারি, বুঝছি? অর্থাৎ যারা ক্রম পরিবর্তন করবে না ওদেরকে একই অক্ষর বিবেচনা করব। তাহলে বিবেচনা করে যেটা আনসার আসবে এবার সেটাই হচ্ছে আমার এটা আনসার। তাহলে এখানে শব্দ আছে কয়টা, 11টা না? 1 2 3 4 6 7 8 9 10 11, 11 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে টি আছে কয়টা, 2টা, এ আছে কয়টা, 5টা না? 1 2 3 4 5, 5টা। তাহলে এটা হচ্ছে আমার এটার আনসার। বোঝা গেছে? বোঝা যায় নাই? যারা যদি আমাদেরকে বলে যে ক্রম পরিবর্তন করবে না, স্বরবর্ণগুলা কি করবে না, ক্রম পরিবর্তন করবে না, এই কথাটা যদি বলে তাহলে আমরা সবগুলো স্বরবর্ণকে একই স্বরবর্ণ চিন্তা করব। সবগুলোকে আমি হয় এ চিন্তা করব, না হয় বি, না হয় হচ্ছে ই চিন্তা করব, না হয় ও চিন্তা করব, বুঝছি কিনা? অর্থাৎ যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে একই অক্ষর বিবেচনা করতে হবে, বুঝছি কিনা? একই অক্ষর বিবেচনা করে আমার ওইটার আনসার যেটা আসবে সেটা হচ্ছে আনসার। বুঝছি ভাইয়া? একই অক্ষর কেন বিবেচনা করতে হবে, তার কারণ হচ্ছে ফর এক্সাম্পল এখানে আমি যদি বলি এ ই এ, এ ই ও, এটা শব্দ, এরা ক্রম পরিবর্তন করবে না বলে দিছি। তাহলে ক্রম পরিবর্তন করবে না, আমি তাহলে যদি এদেরকে একই সংখ্যা চিন্তা করি, তাহলে এবার আমি যাই করি এদের ক্রম পরিবর্তন আমি চাইলেও করতে পারবো না, বুঝছি কিনা? ওই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ক্রম পরিবর্তন করে না কথাটা বললে সবগুলাকে একই অক্ষর বিবেচনা করতে হবে। একই অক্ষর বিবেচনা করে বিন্যাস যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার, বুঝছি? বাস, এটা গেল আমাদের টাইপ 4। এবার আমরা টাইপ 5 এ চলে আসি। দেখো এবার আমরা আমরা বইয়ের ম্যাথ করতেছি ভাইয়া, ওগুলো বইয়ের ম্যাথ অলরেডি হয়ে গেছে, তোমরা বইগুলো দেখবা যে ম্যাথ সবগুলো করা হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা চলে আসি টাইপ 5 এ। টাইপ 5 এ আমরা দেখবো হচ্ছে, টাইপ 5 এ আমরা দেখবো হচ্ছে, দেখো যে পারমুটেশন শব্দটি সবগুলো অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যাবে, যেখানে যেখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো, দেখো যেখানে স্বরবর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো তাদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করে না, তাদের আপেক্ষিক, দেখো ভাইয়া, আপেক্ষিক অবস্থান কি করবে না, আপেক্ষিক অবস্থান পরিবর্তন করে না, তাদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করে না। তো এটার মিনিংটা কি এটা আমরা বুঝি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না, এটার মিনিং কি? যেমন ফর এক্সাম্পল আমি আমার নামটা দিয়ে বলি, SHAHED, এখানে এসটা কি, ব্যঞ্জন বর্ণ, এইচটা কি, ব্যঞ্জন বর্ণ, এটা কি, স্বরবর্ণ, এইচটা ব্যঞ্জন বর্ণ, ইটা স্বরবর্ণ, ডিটা ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণগুলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না। এটার মিনিং হচ্ছে যে যে জায়গায় ব্যঞ্জন বর্ণ আছে ওই ওই জায়গায় শুধু ব্যঞ্জন বর্ণই বসতে পারবে, যেই যেই জায়গায় স্বরবর্ণ আছে ওই ওই জায়গায় শুধু স্বরবর্ণই বসতে পারবে। অর্থাৎ স্বরবর্ণগুলো তাদের নিজেদের মধ্যে অবস্থান পরিবর্তন করতে পারবে, ব্যঞ্জন বর্ণগুলো তাদের নিজেদের মধ্যে অবস্থান পরিবর্তন করতে পারবে, কিন্তু কেউ কোনো ব্যঞ্জন বর্ণের জায়গায় স্বরবর্ণ আসতে পারবে না, কোনো স্বরবর্ণের জায়গায় ব্যঞ্জন বর্ণ আসতে পারবে না। বোঝা গেছে? ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণগুলো তাদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করে না, করবে না। এরকম কয়টা শব্দ হইতে পারে সেটা আমরা বের করার জন্য দেখো এটার মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের জায়গায় কোনোভাবে স্বরবর্ণ ঢুকবে না, স্বরবর্ণের জায়গায় কোনোভাবে ব্যঞ্জন বর্ণ আসবে না। বোঝা গেছে? তাহলে ব্যঞ্জন বর্ণগুলো তাদের নিজেদের জায়গায় বিন্যাস করতে পারবে, স্বরবর্ণগুলো তাদের নিজেদের জায়গায় বিন্যাস করতে পারবে। তাহলে এটার আনসার কি হবে? এখানে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 3টা। তাহলে আনসার হবে কত? 3 ফ্যাক্টোরিয়াল। কোনো ডাবল ব্যঞ্জন বর্ণ আছে? আছে, এইচ 2টা আছে, ওই জন্য 2 ফ্যাক্টোরিয়াল। ইনটু স্বরবর্ণ আছে কয়টা? 2টা, ওই জন্য হবে 2 ফ্যাক্টোরিয়াল। কোনো ডাবল আছে? নাই। তাহলে এটার আনসার হবে এটার আনসার। তাহলে তোমরা আমাকে এটার আনসার বলে দাও।
আমাকে এটার আনসার বলে দাও যে এখানে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা। তাহলে 6 ফ্যাক্টরিয়াল। ডাবল আছে কয়টা? টি 2টা। স্বরবর্ণ আছে কয়টা? 5টা। ডাবল আছে স্বরবর্ণ কোনোটা নাই, তাহলে আনসার হচ্ছে এইটা। বোঝা গেছে? ভেরি সিম্পল। তাহলে আমরা এবার এটা মুছে দিচ্ছি, 5 নাম্বারটা গেল। এবার আমরা চলে আসি 6 নাম্বার টাইপে। দেখো এবার আমরা চলে আসি 6 নাম্বার টাইপে। ডাবল থাকলে ভাগ দিবা, 2টা এ আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে? বুঝছি না সবাই? মুছে দিচ্ছি তাহলে। এবার আমরা চলে যাব হচ্ছে টাইপ 6 এ। সো দেখো টাইপ 6 এ এবার আমরা নাম্বারে চলে যাব। একটু খেয়াল করতে হবে। ফর এক্সাম্পল আমাকে এরকম একটা নাম্বার দিয়ে দিছে হচ্ছে 2 3 5, ঠিক আছে, 6 0 ফর এক্সাম্পল এরকম একটা নাম্বার দিছে 2 3 5 6 0। তো বলছে এই 2 3 5 6 0 অঙ্কগুলো ধারা ঠিক আছে, অঙ্কগুলো ধারা আমাদেরকে বললো 5 অঙ্কের। এখানে সংখ্যা কয়টা দিছি আমি? 1 2 3 4 5, আরেকটা সংখ্যা বাড়াই দিই, ফর এক্সাম্পল 7। তাহলে 2 3 5 অঙ্কগুলো ধারা, ঠিক আছে, 5 অঙ্কের, বুঝিও 5 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে? কতগুলো অর্থপূর্ণ বেজোড় সংখ্যা গঠন করা যাবে? সহজ, খুবই সহজ, জাস্ট বুঝলে হয়ে যাচ্ছে। সংখ্যা গঠন করা যাবে, ঠিক আছে, গঠন করা যাবে। তাহলে কি কি শর্ত দিছে? সংখ্যাটা 5 অঙ্কের হইতে হবে। সংখ্যাটা কত অঙ্কের? মানে 5টা অঙ্ক থাকবে এখানে। সংখ্যা দিছে কয়টা? 6টা। বলছে 5 অঙ্কের হইতে হবে এবং অর্থপূর্ণ হইতে হবে এবং বেজোড় হইতে হবে। তাহলে এবার একটা একটা করি, যে আমার কাছে সংখ্যাটা যে হবে, যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এই সংখ্যা এখানে কয়টা অঙ্ক থাকবে? 5টা। 1 2 3 4 5। তাহলে এই 5টা ঘর আমরা ফিল আপ করবো। তাহলে বলছে সংখ্যাটা বেজোড় সংখ্যা হবে। তাহলে বেজোড় সংখ্যা মানে লাস্ট ঘরে অবশ্যই কোন একটা বেজোড় সংখ্যা বসবে। জোড় সংখ্যা যদি বসে ওটা কি আর বেজোড় সংখ্যা থাকবে? থাকবে না। তাহলে এখানে অবশ্যই কোন একটা বেজোড় অঙ্ক বসতে হবে, ঠিক আছে কিনা? তাহলে বেজোড় অঙ্ক এখানে কয়টা আছে আমরা দেখি, 1টা 2টা 3টা। বুঝছি কিনা? তাহলে যদি অঙ্কটাকে সংখ্যাটাকে বেজোড় সংখ্যা হইতে হয়, তাহলে এই 3টা থেকে যে কোনো একটা এখানে বসবে। তাহলে এই লাস্ট ঘরটা ফিল আপ করার জন্য আমার কাছে অপশন কয়টা আছে? 3টা অপশন আছে। তাহলে 3টা অপশন আছে আমার লাস্ট ঘরটা ফিল আপ করার জন্য। বুঝছি। তাহলে যে কোনো একজন এখন চলে গেছে না? এই 6টার মধ্যে যে কোনো একজন এখন আউট হয়ে গেছে না? যে কোনো একজন চলে গেছে। বুঝছি, ওকে। এবার এই 4টা ঘর ফিল আপ করতে হবে। বলছে সংখ্যাটা অর্থপূর্ণ হইতে হবে। তাহলে অর্থপূর্ণ হওয়া মানে কি? সামনে যদি 0 আসে সেটা কি আর অর্থপূর্ণ হবে? সামনে 0 আসে এটা অর্থপূর্ণ সংখ্যা হবে? হবে না। তাহলে সামনে 0 আসতে পারবে না, ঠিক আছে কিনা? তাহলে 0 ছাড়া সংখ্যা আছে কয়টা? 1 2 3 4। তাহলে এই 4টা দিয়েই তো এটা ফিল আপ করতে হবে। 4টা যে কোনো একটাই তো বসবে এখানে। তাহলে ফার্স্ট ঘরটা ফিল আপ করার জন্য আমার অপশন কয়টা আছে? 4টা বসা দিয়েছি, 4টা। তাহলে এবার যে কোনো একজন গেছে গা, তাহলে আমার এবার দ্বিতীয় ঘরটা ফিল আপ করার জন্য অপশন কয়টা আছে? এই 4 জনের যে কোনো একজন বসতে পারবে। তাহলে এখানে কত? 4 বসাবো। বুঝছি। তাহলে আরেকজন গেছে গা। তাহলে এবার এই তৃতীয় ঘরটা ফিল আপ করার জন্য অপশন আছে কয়টা? 3টা। আরেকজন গেছে গা। এটা ফিল আপ করার জন্য অপশন আছে কয়টা? 2টা। তাহলে আমার আনসার কত হবে? 4 × 4 × 3 × 2 বলতেছি ভাইয়া। 4 × 4 × কত? 3 × 2 × 3 বলো ভাইয়া। লাস্টের আচ্ছা, এই যে সংখ্যাটা কত ছিল দেখো, সংখ্যাটা ছিল হচ্ছে আমাদের কত ছিল জানো? 7, কত লিখছিলাম যে আমি? 7 5 কত লিখছি আমি নিজে ভুলে গেছি তো ভাইয়া, মনে থাকে না তো। এটা হচ্ছে 3টা বেজোড় সংখ্যা ছিল আমার হাতে। কয়টা বেজোড় সংখ্যা ছিল? 3টা। তাহলে এই যদি আমাকে বলছে সংখ্যাটা কি হইতে হবে? বেজোড় সংখ্যা হইতে হবে। তাহলে বেজোড় হইতে হলে শেষে অবশ্যই কোন একটা বেজোড় সংখ্যাই থাকতে হবে, নাহলে তো এটা বেজোড় হবে না। তা আমার কাছে বেজোড় অঙ্ক ছিল কয়টা? 3টা। তাহলে ওই 3টা যে কোনো একজনই তো এখানে বসবে। তাহলে লাস্ট ঘরটা ফিল আপ করার জন্য আমার অপশন কয়টা আছে? 3টা। ওই জন্য 3 বসেছি। যে কোনো একজন তাহলে বসে গেছে। তাহলে এবার বাকি আছে অঙ্ক কতগুলো? 5টা। শূন্য এখানে বসতে পারবে না, কারণ এটা অর্থপূর্ণ হইতে হবে। তাহলে শূন্য ছাড়া তাহলে কয়টা আছে? 4টা। তাহলে এইটা ফিল আপ করার জন্য 4টা অপশন, একটা চলে গেছে। তাহলে আর 4টা, 3টা 2টাই ফোর। বুঝছি? 5 বস্তু এখানে, তখন এখানে 5 বস্তু। বুঝছি কিনা? কোনো সমস্যা? তাহলে এতগুলো সংখ্যা গঠন করা যাবে, অর্থপূর্ণ বেজোড় সংখ্যা গঠন করা যাবে। এবার আমরা আরেকটা এক্সাম্পল করি, যে এবার আমাকে বললো অর্থপূর্ণ জোড় সংখ্যা কয়টা গঠন করা যাবে। ইম্পর্টেন্ট, বুঝতে হবে একটু।
দেখো অর্থপূর্ণ জোড় সংখ্যা কয়টা গঠন করা যাবে, সংখ্যা লিখতেছি আমি। ফর এক্সাম্পল আমাকে দিল 7, তারপরে 4, তারপর দিল হচ্ছে 5, ঠিক আছে, জোড় লিখলাম না, এরপর দিল হচ্ছে 2। তাহলে 1 2 3 4 5 6। তো আমাকে বলে এর 6টা অঙ্ক দিয়ে কয়টা 5 অঙ্কের কয়টা অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এইটার দুইটা কেস থাকবে, এটার কয়টা কেস থাকবে, অর্থপূর্ণ জোড়ের দুইটা কেস থাকবে, এবং দুইটা কেস থাকাটাই স্বাভাবিক। কেন? কারণ শেষে যদি 0 আসে সেটাও কি হয়, জোড় সংখ্যা হয়, তাই না? 1 2 3 4 5। আর শেষে যদি 0 না আসে, কোন একটা জোড় সংখ্যা বসে, সেক্ষেত্রেও কি হবে সংখ্যাটা, 1 2 3 4 5, সেক্ষেত্রে সংখ্যাটা কি হবে, জোড় হবে। তাহলে আমরা দুইটা কেসে এটাকে ভাগ করে ফেলছি। ইন দা ফার্স্ট কেসটা হচ্ছে শেষটা কি, শেষ শব্দটা 0, শেষ অঙ্কটা কত, শেষ অঙ্কটা হচ্ছে 0। শেষ অঙ্কে কি বসবে, 0 বসলে সেটাও জোড় সংখ্যা, সেটাও জোড় সংখ্যা না। শেষ অঙ্কে 0 না বসে কি বসছে, 0 ছাড়া, মানে শেষ অঙ্ক শূন্য না, মানে শূন্য না, কোন একটা জোড় সংখ্যা বসবে, জোড় অঙ্ক বসবে, কোন একটা কি বসবে, জোড় অঙ্ক বসবে, সেটাও জোড় সংখ্যা হবে, হবে কিনা? তাহলে জোড় সংখ্যা হওয়ার পদ্ধতি দুইটা, যে শেষে 0 হইতে পারে, শেষে 0 না হয়ে কোন একটা জোড় সংখ্যা বসতে পারে, বুঝছি কিনা? ওকে ফাইন। তাহলে আমরা দোনোটা কেস নিয়ে কাজ করি। আমরা প্রথমে চিন্তা করি এই যে 0টাকে এখানে বসাই দিই। তাহলে লাস্ট ঘরটাকে কাকে বসাই দিচ্ছি, 0টাকে। তাহলে এই ঘরটা ফিল আপ করার জন্য অপশন কয়টা আমার কাছে, একটা, মানে সেটা হচ্ছে কত, 0। আমি বলেই দিছি লাস্টে কত বসাচ্ছি, 0। অপশন কয়টা আছে, একটা। তাহলে 0 চলে গেছে, মুছতে তো ইচ্ছা করতেছে না, পরে ভুলে যাব। 0টা কি হয়ে গেছে, চলে গেছে, 0টা চলে গেছে, 0টা আর নাই, ঠিক আছে। তাহলে এবার এই 4টা ঘর, এই প্রথম ঘরটা ফিল আপ করার জন্য অর্থপূর্ণ হইতে হবে সংখ্যাটা। তাহলে এই ঘরটা ফিল আপ করার জন্য অপশন কয়টা আছে, 1 2 3 4 5। তাহলে এখানে কত বসাবো, 5, একটা চলে গেছে, ঠিক আছে। তাহলে এই ঘরটা ফিল আপ করার জন্য অপশন কয়টা থাকবে, 4টা, এটার জন্য 3টা, এটার জন্য 2টা, বুঝছি। তাহলে আমার এইখানে টোটাল আনসার কত আসতেছে, 5 × 4 × 3 × 2 × 1, 5 × 4 × 3 × 2 × 1, তার মানে কত, 5 ফ্যাক্টরিয়াল না, মানে 120। তাহলে এখানে পদ্ধতি কয়টা আছে, 120টা পদ্ধতি আছে, 120টা ওয়ার্ড সংখ্যা আমরা এরকম পাবো। এবার এটাতে আসি, এখানে আমরা বলছি শেষ অঙ্ক কি না, শূন্য না, কিন্তু জোড় সংখ্যা হবে। তাহলে এখানে দেখো শূন্য না কিন্তু জোড় সংখ্যা কয়টা আছে, 4 আছে, 2 আছে, আর আছে 6 আছে। তাহলে এই তিনটার যে কোনো একটা এখানে বসবে। তাহলে এই ঘরটা ফিল আপ করা যাবে কত উপায়ে, 3 উপায়ে। তো একজন এবার চলে গেছে, যে কোনো একজন চলে গেছে, ফর এক্সাম্পল যে কোনো একটা জোড় সংখ্যা চলে গেছে। এবার সংখ্যাটাকে অর্থপূর্ণ হইতে হবে, মানে সামনে 0 বসতে পারবে না, ঠিক আছে কিনা। তাহলে সামনে যদি 0 বসতে না পারে, তাহলে এই প্রথম ঘরটা ফিল আপ করার জন্য আমার কাছে অপশন আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে কত বসবে, 4 বসবে। এবার এবার এদের মধ্যে থেকে যে কোনো একজন ফর এক্সাম্পল চলে গেছে, তাহলে এবার আমার কাছে এর পরের ঘরটা ফিল আপ করার জন্য অপশন আছে কয়টা, 1 2 3 4। তাহলে এখানে কত বসবে, 4, যে কোনো একজন চলে গেছে। এই 3টা, এখানে যে কোনো একজন চলে গেছে, 2টা। তাহলে আনসার কত, 4 × 4 × 3 × 2 × কত, 3, কত আসে আনসার, কত আসে আনসার, 4 4 16, 16 × কত, বলো কত আসে আনসার, বলো না ভাইয়া, আনসারটা বলো। 4 × কত, 4, তারপর কত, 3 2 6 × 6 ইন্টু হচ্ছে 6, 4 × 4 ইন্টু হচ্ছে 3 2 6 ইন্টু হচ্ছে কত, 3। তাহলে আনসার আছে 288। এখানে আনসার আসে হচ্ছে 288। তাহলে আমার টোটাল আনসার কত, 120 + 288। তাহলে টোটাল আনসার আসছে কত, 288 যোগ হচ্ছে কত, 120। তাহলে আনসার আছে 408টা। 408 হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে এই অঙ্কটা, মুছে দিচ্ছি। তাহলে এটা মুছে দিচ্ছি। এর পরের টাইপটা আমরা দেখি বলি, এটা গেল টাইপ 6, এটা গেল টাইপ 6। এবার আমরা এরপর টাইপ 7 এ চলে যাই। দেখো, হ্যাঁ, বেজোর, বেজোরের ক্ষেত্রে শেষে 0 হইতে পারে না। শেষে 0 হলে তো এটা বেজোর না, এটা জোর হয়ে যায়। শেষে 0 হলে এটা জোর হয়ে যায় ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা কত নাম্বার টাইপ দেখছিলাম যে ভাইয়া, 7 দেখছি নাকি, 6। তাহলে এটা স্টেপ টাইপ 7, 6 7 না, 5টা 6 7, এটা 8 হবে যে,
এটা 8 হবে যে 5টা গেছে 6 7 দুইটা ম্যাথের দুইটা গেছে গণিতে আমি কনফার্ম এটা 8 আরে আমি কনফার্ম এটা 8 ভাই এটা 8 হবে আমি দেখো ওই যে ইয়ের ম্যাথ ওই 5টা হচ্ছে নরমাল ইয়ের ম্যাথ করেছি শব্দ দিয়ে আর দুইটা হচ্ছে বেজোড় আর একটা হচ্ছে জোড় তাহলে 7টা গেছে 5 2 7 আর এটা হচ্ছে 8 নাম্বার আমার মনে আছে ডেট ধরবা আমার সাথে এটা 8 নাম্বার বাজি ধরবা কিনা বলো হ্যাঁ না বাজি হচ্ছে তুমি আর কখনো একেবারে লেট করে আসতে পারবে না একদম বরাবর আরো 10 মিনিট আগে চলে আসতে হবে ঠিক আছে এই বাজিটা ধরবা কিনা বলো আচ্ছা থাক বাদ দাও দেখো টাইপ 8টা হচ্ছে দেখো টাইপ 8টা কি টাইপ 8টা হচ্ছে ফর এক্সাম্পল আমাদের দেখো খেয়াল করো আমাদেরকে কিছু নাম্বার দিছে 6 5 3 2 ঠিক আছে তারপরে আমাকে দিল হচ্ছে কত ফর এক্সাম্পল 0 এরকম দিবে এরকম কয়েকটা নাম্বার দিছে ঠিক আছে তো আমাদেরকে বলছে এই অঙ্কগুলো দিয়ে 5000 এবং 6000-এর মধ্যে 5000 এবং 6000-এর মধ্যে কত 5000 এবং 6000-এর মধ্যে কতগুলো অঙ্ক গঠন করা যাবে কতগুলো সংখ্যা গঠন করা যাবে এটা হচ্ছে আমাদের টাইপ 8 তো দেখো 5000 এবং 6000-এর মধ্যে হইতে হবে সংখ্যাটা 5000 এবং 6 তাহলে 5000 এবং 6000-এর মধ্যে যদি হয় তাহলে সংখ্যাটা কত ঘর বিশিষ্ট হবে 4 ঘর বিশিষ্ট হবে সেটা বুঝছি সংখ্যাটা অবশ্যই কত ঘর বিশিষ্ট 4 ঘর বিশিষ্ট এবং 5000 এবং 6000-এর মধ্যে যেহেতু তাহলে সংখ্যাগুলো অবশ্যই 5 দিয়ে শুরু হবে ঠিক আছে কিনা 5 দিয়ে শুরু হবে যদি 6 দিয়ে শুরু হয় সে কি 5000 এবং 6000-এর মধ্যে আছে নাই তাহলে অবশ্যই সংখ্যাটা 5 দিয়েই শুরু হবে তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার জন্য আমার কাছে অপশন শুধুমাত্র একটাই আছে সেটা হচ্ছে 5 বুঝছি কিনা তাহলে তাকে আমি এখানে বসা দিছি অর্থাৎ এই ঘরটা ফিল আপ করার জন্য অপশন কয়টা একটাই তাহলে এই 5 তো চলে গেছে ঠিক আছে এবার দ্বিতীয় ঘরটা ফিল আপ করার জন্য আমার কাছে অপশন কয়টা আছে ভেরি সিম্পল 1 2 এই এদের যে কোনো একজন এখানে বসতে পারবে কিনা তাহলে আমার কাছে অপশন আছে 1 2 3 4 তাহলে এখানে 4টা বসবে যে কোনো একজন চলে গেছে তাহলে এখানে 3 বসবে যে কোনো একজন চলে গেছে তাহলে এটা 2 তাহলে आंसर হবে কত 1 * 4 * 3 * 2 তাহলে आंसर হবে 3 4 12 12 দুগুণে 24 টোটাল 24টা সংখ্যা গঠন করা যাবে 5000 এবং 6000-এর মধ্যে বোঝা গেছে এটা গেল হচ্ছে টাইপ 8 এবার আমরা চলে যাই টাইপ 9 এ